আমার কিছু ভাই বোনেরা যারা এই পানির মধ্য দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তারা তাকে বলছে কমেডি মিলন, এবং তাদেরকে বলছে, কমেডি মিলনকে বলছে যিনি শিক্ষামন্ত্রী, এই কমেডি মিলনকে বলছে যে তাকে এই ড্রেনের পানিগুলো খাওয়ানো দরকার। কারণ এই আমার বোন যখন এই কোমর পানি দিয়ে হেঁটে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে, সে পুরো শরীর ভেজা অবস্থায় 3 ঘন্টা তার পরীক্ষা দিতে হচ্ছে। এবং আজকে এই কমেডি মিলন এত কিছু দেখার পরও তার পরীক্ষাটা তার স্থগিত করতে মন চায় না। তিনি আমরা আপনার কথা ভাবেন না, তিনি ভাবেন না বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কতটা সাফার করে, এবং এরকম একটা বন্যা পরিস্থিতিতে একজন সাধারণ শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যে কিভাবে পরীক্ষা দিতে পারবে এটা তার মাথায় নাই। তার মাথায় সেই আগের সময়ের 2004-5 সময়ের সেই সময় এই শিক্ষামন্ত্রী ছিল, হেলিকপ্টার মিলন ছিল, তিনি ওই দুনিয়াতেই বাস করছেন। সেই সময় কিছু টাকা পয়সা উৎপাদ করছিল। শিক্ষামন্ত্রীর যে মেয়ে আছে সে কি আমার আপনার মতো সাধারণ বিদ্যালয়ে পড়ালেখা করছে, সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে? বলুন তো, এটা আপনারা বলেন। তার মেয়ে কোথায় করছে জানেন? আমেরিকাতে পড়ালেখা করছে, প্রায় কোটি খানেক টাকা লাগছে সেখানে পড়ালেখা করতে। তাহলে এই টাকা কি তার নিজের টাকা? আমার আপনার পকেটের টাকা। তাহলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চলছে এরকম করে, আমার আপনার ভোট নিয়ে, আমার আপনার রক্তের উপর দিয়ে এরা ক্ষমতায় বসে আমার আপনার শিক্ষার্থী যারা আছে, আমার আপনার সন্তানদের আছে, তারা হচ্ছে রাজপথে জীবন দেয়, তারা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে রাজনীতি করে, অনেকে পরীক্ষা মিস হয়, অনেকে হচ্ছে যে পরীক্ষা দিতে পারে না, অনেকে হচ্ছে যে পরীক্ষা দেয় কিন্তু সে পরীক্ষা ভালো হয় না। একটা অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য এই পদার্থ বিজ্ঞান যে আছে যারা পরীক্ষা দিল তাদের কিন্তু অনেকভাবে এটা কানেক্টেড। এই বিষয়গুলো শিক্ষামন্ত্রী আমলে নেয় না। শিক্ষামন্ত্রী গুরুত্ব দিচ্ছে কত বড় বড় বিল্ডিং বানানো যাবে, বড় বড় বিল্ডিং মানে বড় বড় টাকা, কিন্তু শিক্ষার মান কিভাবে উন্নয়ন করতে হবে এই ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই। তার সাথে আরেকজন কমেডিয়ান তাকে রাখছে, আরেকজন এর বিভিন্ন আমলের সময় একসাথে রাজনীতি করে আসছে। তারা এখন হচ্ছে তারেক রহমানের সবচেয়ে যোগ্য উত্তরসূরি, তারা সবচেয়ে যোগ্য শিক্ষা মন্ত্রণালয়ে চালানোর মতো লোক। এর থেকে আমি মনে করি যে আপনার আপনার মতো সাধারণ রাজনীতি আমরা শিক্ষা মন্ত্রণালয়ে বসে সেও হচ্ছে ভালো কিছু কাজ করবে। তো এই ব্যাপারগুলো আমাদের ভাবতে হবে, জানতে হবে। এবং আমরা আজকে দেখলাম যে এবার আপনারা কিছুদিন আগে শুনছিলেন না যে একটা অভ্যুত্থান হয়েছে জেনজি আন্দোলনের মাধ্যমে। আজকে তারা আবার রাস্তায় নামছে কিসের জন্য জানেন? সেখানে হচ্ছে যে বেকারত্বের সমস্যার জন্য তারা এখন বিক্ষোভ করছে। তাইলে দেখেন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার 4 মাস অতিবাহিত করে ফেলছে, অলমোস্ট 6 মাসের পারি দিয়ে ফেলছে। তো তারা কিন্তু নিজের নির্বাচনী ইশতেহারে তারা ঘোষণা করছিল যে তারা 18 মাসে 1 কোটি মানুষকে কর্মসংস্থান দিবে। এটা বলছিল, আপনারা জানেন কি সেটা? আপনারা কেউ কি কোনো চাকরি বাকরি পাইছেন? কেউ? বলো, একজন হাত তুলে বলো। 1 কোটির মধ্যে একজন কি নৌকার এখানে আছে? কেউ নাই। তাইলে একটা সরকার কতটা মুনাফি, কতটা মিথ্যাচার বলে এরকম মিথ্যা বারবার বলে যেতে পারে। এবং তাদের আমি 3টা সাবজেক্ট ধরে কথা বললাম, প্রাণোদ্য, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, একটা তো তাদের কোনো রকম আশানুরূপ ফল নাই। এই 17 বছর ধরে সরকারের হাতে যেভাবে তার ক্ষমতা শাসন কাঠামো চালিয়েছে সেটা এখন সেটা পুনরাবৃত্তি হচ্ছে। বাংলাদেশের পরিবর্তন করে আসলো। আমি আপনি শুধু শুধু জীবন কেন দিলাম? এটার জন্য আমি বুঝি বলতেছি আপনাদের আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে, প্রতিবাদ তুলতে হবে। এই বাংলাদেশের হিসাবে বাস্তবায়ন করার জন্য আপনারা সবাইকে লড়াই করতে রাজি কিনা বলেন তো? রাজি। সবাইকে হাত তুলে বলেন আপনারা কি রাজি? আপনারা একসাথে লড়াই করতে চান? একসাথে বাংলাদেশ লড়তে চান? একসাথে লড়াই করতে চান? একসাথে সীমান্ত হত্যা লড়াই করতে চান? ভারতের আধিপত্য বিরুদ্ধে লড়াই করতে চান? সবাই সেই রকম হত্যা দিতে চান? তাহলে আপনি হাত তুলে বলেন বাংলাদেশের লড়াই আমরা সর্বোচ্চ লড়াই করে দেবো একসাথে ইনশাআল্লাহ। সবাই আমাদের কোনো দোয়া করতে নিয়েছেন এই রাজনীতিতে আপনাদেরকে নিয়ে করতে চাই, আপনাদের বাবুলবাসীতে যেন গুণগত পরিবর্তন হয়। এই জন্য আমাদের যিনি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আছে তার হাতকে আপনারা শক্তিশালী করবেন এবং আমরা সবাই মিলে বাংলাদেশকে নতুন ভাবে সমৃদ্ধ ভাবে করতে চাই, সেই সুযোগটা আপনারা দিবেন।